ভারতবর্ষের বিভিন্ন অংশে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ডান্স ফর্ম রয়েছে। তা বাংলার কিছু মানুষের যদি বাংলার নিজস্ব একটা ট্র্যাডিশনাল ডান্স ফর্ম গৌড়ীয় নৃত্য যেটা তুমি এস্টাবলিশড করেছো সেটা যদি থাকে, তাতে এই কিছু মানুষের কিছু সংখ্যক মানুষ তাদের আপত্তিটা কেন? প্রথম কথা, তাদের তো আর কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে না। প্রথম কথা বলি, আমার যেহেতু অসুয়া হয় না কারোর প্রতি, তাই না ওদের ভেতরে আমি ডুবুরি হয়ে ডুবে বলতে পারবো না কি। আমার যেটুকু আপাত দৃষ্টিতে মনে হয়, প্রথম কথা ওদের অসুয়া কাজ করছে যে আমরা এত বছর ছোটোবেলা থেকে নাচ নিয়ে লেগে থাকলাম, বিখ্যাত হতে পারলাম না, মহুয়াদি কোথা থেকে ফোড়ে এসে বিখ্যাত হয়ে গেল বুড়ো বয়সে নাচ করে। না, সেটা কি একজন সায়েন্স স্কলার সে তার বটানি নিয়ে না পড়ে থেকে হঠাৎ একটা ডান্স ফর্ম সে তৈরি করলো নাকি খুঁজে বার করলো, সেটাকে সে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটাও কি হতে পারে? তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা 1757 পলাশী যুদ্ধের পরে 1773 পরে কলকাতা আস্তে আস্তে রাজধানী হতে লাগলো। কোথা পর্যন্ত? আফগানিস্তান পর্যন্ত। জাস্ট ভেবে দেখো। এবার পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য, চিরস্থায়ী বন্দোবস্তের জন্যে দেশীয় নবাব রাজা সব এসে কলকাতাতে বসতি স্থাপন করছে। রাজা রামমোহন রায় বলো, সাবর্ণ চৌধুরী বলো, মল্লিক বাড়ি বলো, সবাই। এবার তারা কি পেট্রোনাইজেশন শুরু করলো? বাই নাচ। তখন কথক নাম কিন্তু হয়নি, বাই নাচ। ওয়াজ আলী শাহ কলকাতা আসলেন 1856, মানে বাবু কালচার 1856, 1886 দেহ রাখলেন। এবং উনি যখন আসলেন, এই যে বাবু কালচার, তারা ইংরেজদের খুশি করার জন্য বাই নাচ পেট্রোনাইজেশন দিতে শুরু করলো। দুর্গাপুজো, বাই নাচ, পায়রা ওড়ানো, আবির খেলা, এইসব দেখবি জানেন কথাকে খুব এইগুলো আছে, ঘুড়ি ওড়ানো, এইসব এই ফিগারগুলো। তো এরপরে 1912 সালে দিল্লি হলো ক্যাপিটাল, 11 পরে। তার ফলে উত্তর বলয়ের হাতে এই একটা নাচ, সে অটোমেটিক্যালি কোনো শাস্ত্রগ্রন্থ নেই, উনি ছাড়পত্র পেয়ে গেল। আজকে হলে এত মুশকিলে পড়তে পারতো, আমি জানি না পারতো কি না। অপূর্ব সুন্দর একটি নৃত্য শৈলী অবশ্যই, কিন্তু তার কোনো শাস্ত্রগ্রন্থ নেই। শাস্ত্রগ্রন্থ ছাড়া শাস্ত্রীয় নৃত্য কিন্তু স্বাভাবিকভাবেই বাঙালির জন্যই কিন্তু পেট্রোনাইজেশন পেয়ে গেল। তার ফলে দেখো মেইনলি কিন্তু কনসেন্ট্রেটেড কথক কিন্তু দিল্লি এবং বেঙ্গল সবচেয়ে বেশি তুমি পাবে, সবচেয়ে বেশি। আমি এগুলো স্ট্যাটিস্টিক্যালি দেখার চেষ্টা করি। আমার মনে হয় কেরালাতে তুমি পাবে না কথক বেশি কোথাওই। হ্যাঁ, তো এই জিনিসটা এবার কি হচ্ছে, এই দিল্লি কলকাতা ক্যাপিটাল হওয়ার পরে সবাই এখানে মৃগয়া ক্ষেত্র এসে দোকান খুলে বসলো। সে তার রাজ্যে কলকে পায় না, কিন্তু একদম না। মানে XYZ আমি নাম না করে বলছি, মানে কেউ হয়তো কোনো একটা শাস্ত্রীয় নৃত্য করে, সে কিন্তু তার রাজ্যে কলকে পায় না, পৌঁছেই না, এখানে দোকান খুলে বসলো। এবার কি হয়েছে, সে যখন দোকানটা খুলেছে তখন ফাঁকা মাঠে গোল দিয়েছে, কারণ তখন ভারতবর্ষের অবস্থা খুব খারাপ, তখন কোনো শাস্ত্রীয় নৃত্য সেভাবে ইমার্জ করেনি। এবার তার কাছে শিখতে গেছে, আমরা যখন ছোট তারাও ছোট ছিল আমার সমকালীন। এবার তার কাছে তারা শিখতে গিয়ে তারাও দোকান খুলেছে। এবার তাদের ভয় আছে মার্কেট ইকোনমি, আমার দোকান বন্ধ হয়ে যাবে না তো, যেটা উড়িষ্যার ক্ষেত্রে হয়েছিল। উড়িষ্যার সংযুক্তা পানিগ্রাহী ভরতনাট্যম শিখেছেন, কথাকালি শিখেছেন, কারণ ওই শাস্ত্রীয় নৃত্যগুলো তৈরি হয়েছে। কথক শিখেছেন, শিখে এসে তারপরে যখন ওখানে আস্তে আস্তে ওড়িশি তৈরি হয়েছে, উনি কিন্তু ওখানে ভরতনাট্যম শেখাতেন। আজকে কিন্তু কোনো ভরতনাট্যমের ড্রেস মাত্র নেই, ওড়িশি। হ্যাঁ, তো ঠিক সেরকমই এখানে এখানে একটু তফাৎ, কলকাতাটা ক্যাপিটাল, তার ফলে সকলে এসে মারিতগণ্ডা লুটির ভাণ্ডার। তো এই যে করে কারোর বিশাল জমি বাড়ি হাঁকিয়েছে, এই করেছে সেই করেছে, আমরা মৃগয়ার ক্ষেত্রে আমরা রয়েছি, তার ফলে আমাকে ফেস করতে হয়েছে, করে যেতে হয়েছে। আই ডোন্ট কেয়ার, কারণ আমি কারোর কাছ থেকে 1 নয়া পয়সা ধার করে কাজ করিনি। নিজের ব্যক্তিগত জীবনে সব পয়সা মনের আনন্দে কাজ করেছি। আমি কোনো নাচ তৈরি করব বলে কাজ করিনি। এবং এই নামকরণটা করে দিয়েছেন কে? কারমাইকেল প্রফেসর, বিশ্বের বিখ্যাত প্রফেসর BN মুখার্জি, ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি শঙ্খলিপি আবিষ্কার করেছেন, যিনি হিয়েরোগ্লিফিক্স আবিষ্কার করতেন, তিনি নামকরণটা করেছেন। ঠিক আছে। আর সংস্কৃত পড়েছি কার কাছে? আমার গুরু মানবেন্দু
বন্দ্যোপাধ্যায়, বিশাল পণ্ডিত, যিনি অভিনয় দর্পণ অনুবাদ করেছেন। এবার অভিনয় দর্পণ কেন ব্যবহার হয়? ভরতমুনির নাট্যশাস্ত্রের কথা তো বললাম, অভিনয় দর্পণ কেন ব্যবহার হয়? অভিনয় দর্পণ লিখেছেন নন্দিকেশ্বর, কিন্তু সে কোথায় জন্মেছিল কেউ জানে না, কাশ্মীরে না বাংলায় না গুজরাটে না কন্যাকুমারিকায়। কেন ব্যবহার হয় জানো? পদ্মা সুব্রমণিয়াম দাঁড়িয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে বলেছিলেন, যখন 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাতে প্রোগ্রাম করতে এসে। কারণটা হচ্ছে 1934 সালে, প্রথমে 1917 সালে আনন্দ কুমার স্বামী, তিনি সিলোনিস ছিলেন, তিনি প্রথম অভিনয় দর্পণ মিরার অফ জিশ্যান নামে বের করেন, কিন্তু খালি ইংলিশ। 1934-এ ডক্টর মনমোহন ঘোষ বাঙালি, তিনি প্রথম অনুবাদ করেন অভিনয় দর্পণ, সংস্কৃত শ্লোক সমেত ইংলিশ অনুবাদ। 1935-এ 27শে ডিসেম্বর রুক্মিণী দেবী যখন ভরতনাট্যম তৈরি করছেন, কোনো শাস্ত্রগ্রন্থ বাজারে নেই, তখন নাট্যশাস্ত্র বেরোয়নি। নাট্যশাস্ত্র বের করেছেন এই ডক্টর মনমোহন ঘোষ, কিন্তু এটা বেরিয়ে তাই এটা ব্যবহার করেছেন। এবং সবচেয়ে মজা, এটা কিন্তু অসম্পূর্ণ পুস্তক। যে কোনো সঙ্গীত পুস্তক, শাস্ত্রগ্রন্থ, তার 3টে পার্ট থাকে: গীত, বাদ্য, নৃত্য। নাট্যশাস্ত্রেরও গীত, বাদ্য, নৃত্য চ্যাপ্টার আছে, সঙ্গীত রত্নাকরেরও আছে, কিন্তু অভিনয় দর্পণের নেই, শুধু নাচের চ্যাপ্টার। তাও ইনকমপ্লিট, নৃত্য হস্ত নেই। বুঝতে পেরেছো? তবু এটা ব্যবহার এবং সর্বজন পূজিত হয়ে গেল এই ডক্টর মনমোহন ঘোষ অনুবাদ করে বের করাতে। যখন কলাক্ষেত্র ব্যবহার করা শুরু করলো, শিক্ষায়তন, এরপরে যখন কুচিপুড়ি 1960s ওই একটাই বই পেলো, ওটা ব্যবহার করতে শুরু করলো, এরপর ওড়িশি ব্যবহার করতে শুরু করলো, করে এটা ছড়িয়ে গেল।